আর এই ওয়াকফ বিল নিয়ে যখন এখানে আন্দোলন প্রতিবাদ হচ্ছে, মমতা ব্যানার্জি বলছে ট্রেনে করে দিল্লি চলে যাও। কেন? গোটা ভারতবর্ষের তামাম যেখানে যেখানে মুসলমান আছে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে, পশ্চিম বাংলায় হবে হবে হবে। তোমার বাবার ক্ষমতা নেই আন্দোলন রাখা, তুমি বন্ধ করে দেবে, তোমার বাবার ক্ষমতা নেই, এখানে আন্দোলন চলবে। বলার সময় আমাদের শামীম ভাই বলছিলেন বলার অনেক কথা আছে, আজকে বড় বড় কথা বলছেন। হ্যাঁ, আজকে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। মুসলিম ভোটে রয়েছেন, আজকে মুসলমানদের ভোট, আজকে বিভাজন বিভাজন করছেন উনি। আসলে উনিও আরএসএস দ্বারা পরিচালিত। জ্যোতি বসু ওই আমাদের বিশ্বজিৎ মাইতি অনেকগুলো কথা বলছিলেন। জ্যোতি বসু বলছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না। আজকে এদের আমলে বসিরহাটে দাঙ্গা হচ্ছে, বাদুড়িয়া দাঙ্গা হচ্ছে, এই দত্তপুকুরের দাঙ্গা হচ্ছে, ওই আসানসোলের ইমামের আজকে ছেলেটাকে মেরে ফেললো, সেই বাবুল সুপ্রিয়কেও আজকে বিজেপি থেকে টেনে এনে নিজের দলে এনে তাকেও তো মন্ত্রী করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবতে হবে আপনাদের, আজকে ইমাম ভাতা দিয়েছে কার টাকায়? ওয়াকফ, ওয়াকফের টাকায়, মুসলমানের টাকায় মুসলমানের দিয়েছে। আজ তুমি হাজার হাজার কোটি টাকা কাকে দিচ্ছ? নরেন্দ্র মোদী কিন্তু রাম মন্দির তৈরি করেছে, আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় করেনি। রাম মন্দিরে যে ট্রাস্টি করেছে সেখানে ব্যবসায়ী থেকে হিন্দু যারা যারা আছে তারা হাজার হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু পশ্চিম বাংলায় উনি কিন্তু জগন্নাথ মন্দির বলে তিনি টাকা দেননি। প্রায় 200 কোটি টাকার উপরে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম সাংস্কৃতিক চর্চার জায়গা। আজকে 1800 কোটি টাকার উপরে এ পর্যন্ত দুর্গা পুজোর জন্য দিয়েছে 24,000। আজকে উনি আপনার পুরোহিত ভাতা দিচ্ছেন 5,500-এর উপরে। আজকে মন্দির সংস্কারের টাকা দিয়েছেন, আরতি ঘাট তৈরি করছেন, 240 কোটি টাকা দক্ষিণেশ্বরের মন্দিরে দিয়েছেন, 200 কোটি টাকার উপরে কালীঘাটের মন্দির সংস্কার করছেন। পারেন, উনি পারেন। আজকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, উনি পারেন। আজকে এইভাবে আপনার আমার ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা আজকে দিচ্ছে। আমি বলি, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বোরখা পরছেন, আপনি হিজাব পরছেন, আর আপনি রেড রোডে নামাজ পড়ে বলছেন আপনি নাকি মুসলমানদের চাতা। আমি একজন হিন্দু ঘরের সন্তান, আমার দুর্গা পুজোয় 4 দিন ছুটি থাকে, আমার হচ্ছে কালী পুজোয় ছুটি থাকে, রামনবমীতে ছুটি থাকে, সরস্বতী পুজোয় ছুটি থাকে। আমরাও তো এই ধর্মনিরপেক্ষ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশা করেছিলাম, উনি মুসলমানদের দুধের গাই বলেছিলেন। তিনি রেড রোডে আমরা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বোরখা পরুন, আপনি হিজাব পরুন। কিন্তু এই বাংলার মুসলমান ভাইরা ভেবেছিল মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কথা বলছেন এক আর কাজে করছেন এক। আমার হিন্দু ভাইদের যদি দুর্গা পূজায় 4 দিন ছুটি থাকে তাহলে তো আপনি অন্তত 2 দিন ঈদের জন্য ছুটি দেবেন। এই মুখ্যমন্ত্রী বোরখার আড়ালে ওই হিন্দু মুসলমান করতে চাইছে কে? শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন বিজেপি হয়েছে, শাহাবুদ্দিনের বাড়িতে বকরা ঈদে 3-4 বাটি না খেলে তার দিন যায় না, আর এখন জয় শ্রীরাম বলছেন। আরে আপনি কি স্লোগান দিচ্ছেন? হিন্দু হিন্দু ভাই ভাই। আমরা তো শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনার তো অনেকগুলো ট্রলার আছে, আপনার পেট্রোল পাম্প আছে, আপনার বাস আছে। আপনি একবার বলুন না পেট্রোল পাম্পে বড় বড় করে লিখে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু আসলে পেট্রোলের দাম 50 টাকা নি, এই কথাটা লিখুন। কিন্তু আপনি আগুন জ্বালাবেন না। আমরা শান্তিতে আছি। আমরা পূর্বতন যারা আমাদের নেতারা ছিলেন তারা আমাদের সম্প্রীতির বাংলা দেখিয়ে গেছে। আর আপনি বিজেপির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আপনি 24 সালে এই বিজেপি এই ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট করতে চাইছেন। একটা সরকারের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা। আপনি বলেছিলেন বেকারে 2 কোটি চাকরি দেবে, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় বছরে বলেছেন ডবল চাকরি হবে। আর আমার 26,000 ভাই তারা রাস্তায় চাকরির জন্য লাঠি পেটা খাচ্ছে। সব হিসাব 26-এ বুঝে নিতে হবে, আর এই কোটটার মানুষকে রুখে দাঁড়াতে হবে। এই সিদ্দিকী পীরের ঘরে তার জন্ম, মুসলমান, তাকে নামাজ পড়তে হবে, টুপি মাথায় দিতে হবে। অনেক কথা বলছেন যে ও সাম্প্রদায়িক। কেন কেন রাজনীতি করে? তুমি কি করছো?
তুমি তো নন্দীগ্রামে দাঁড়াবার সময় নটা মন্দিরে পুজো দিয়ে 10টার মাথায় গিয়ে তোমার কথা খুঁটিতে লেগেছে, ব্যান্ডেজ করে নিয়ে তুমি নির্বাচনে বৈতরণী পার হলে। আর যেহেতু নওশাদ সিদ্দিকী আজকে মুসলমান পীরজাদা ঘরের ছেলে, সে রাজনীতি করতে পারবে না। সত্যি কথা বললে তাকে অ্যারেস্ট করতে হবে। এই যে আমাদের ডাক্তার বসে রয়েছে, আমাদের উত্তরাধিকারী, এরা তো আমাদের ভবিষ্যৎ। আতফাকুল্লাহ ওই নাম দিয়ে আমাদের শামীম ভাই বললো, ইতিহাস রয়েছে 92,000। আজকে স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হচ্ছে 62,000 হচ্ছে মুসলমান। তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদী, এখান থেকে মুসলমানদের তুমি তাড়াবে? তোমার বাপের সম্পত্তি পারবে না। আর মমতা ব্যানার্জিকেও জানিয়ে রাখতে চাই আমরা যে আন্দোলন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মুসলমানরা করবে। আর আমাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইয়েরা রয়েছে। ওই যে বললো 5 জন সাংসদ রাজ্যসভায় আর আপনার লোকসভায়, তারা তৃণমূল কংগ্রেসের ভোট দেয়নি, কিন্তু 200-র উপরে হিন্দু যারা হচ্ছে সাংসদ, তারা তো ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা তো মুসলমান নয়। গোটা ভারতবর্ষ জুড়ে চলছে ইসলাম মানে, মুসলিম মানে সন্ত্রাসবাদী। আমি বহু উদাহরণ দিতে পারি। সন্ত্রাসবাদী কোন ধর্ম হতে পারে না। আজকে একটা 2014 সালের একটা ঘটনা আমি বলবো, এরকম শয়ে ঘটনা দিতে পারি। আমার এখনো টিভিতে দেখে চোখে জল এসেছিল। টিভিতে দেখছি পাকিস্তানের পেশোয়ারে একটা আর্মি স্কুলে বাচ্চা ছেলে মেয়ে পড়ছে, সন্ত্রাসবাদীরা ঢুকে 150 বাচ্চাকে গুলি করে, ফুলের মতো শিশু বাচ্চাদের গুলি করে মেরেছে। যে বাচ্চাগুলো মরেছে তারাও মুসলমান, যারা মেরেছে তারাও মুসলমান। সন্ত্রাসবাদের কখনো ধর্ম হয় না। আজকে মধ্যপ্রদেশের আজকে মন্ত্রী বলছে ও সন্ত্রাসবাদীর বোন কর্নেল সোফিয়া কুরেশিকে আজকে বলছে, ইঙ্গিত করে বলছে, দুজন ইতিমধ্যেই প্রাণ দিয়েছে। ইমতিয়াজ মরেছে, ঝন্টু শেখ মরেছে আমাদের পশ্চিম বাংলার। আজকে পশ্চিম বাংলার তারা আজকে তার বাড়ি স্বাভাবিকভাবে স্বাধীনতার সময় এইভাবে জীবন দিয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই যে জ্যোতি বসু একটা কথা বলেছিল, মমতা ব্যানার্জি সব অপরাধ মেনে নেওয়া যায়। খাল কেটে কুমির এনেছে এই আরএসএস, এই বিশ্ব হিন্দু পরিষদ, এদের কাছে তুলে দিয়ে চলে যাবে। আমি একটা কথা বলে শেষ করব। আমি নওশাদ ভাইয়ের সঙ্গে আমি শেয়ার করছিলাম, আমি আজকের দিনে যে দাঁড়িয়ে দেখছি পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলা আমার চেনা নয়। আজকে বিভিন্ন জায়গায় এই যে সন্ত্রাসবাদী হামলার পরে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া, অনেকে ফেসবুকের এই যে মুঠো ফোন দেখেছেন, জানেন না, কোনো একটা হয়তো আসছে কোনো ঘটনা, কেউ ওই শেয়ারে টিপে দিলে, পোস্ট করে দিলে চলে যাচ্ছে। বারাসাতের ঘটনা, পশ্চিম বাংলার বিভিন্ন দিকে ঘটনা। আজকে তাকে কিভাবে পেটাচ্ছে জয় শ্রীরাম বলে। আইন আছে দেশে, সে যদি অপরাধ করে থাকে তাকে আইনের ব্যবস্থা নেওয়া হোক। আমি লক্ষ্য করছি ভয়ঙ্কর ব্যাপার, সেখানে তৃণমূলের দল এবং তৃণমূল পরিচালিত সরকার আজকে কোন ক্ষেত্রে পশ্চিম বাংলায় আজকে কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছে না। এই ভয়ঙ্কর আমি সিমটম গুলো দেখতে পাচ্ছি এবং আমি মনে করছি এই পশ্চিম বাংলায় এই মমতা ব্যানার্জিরা আগামী দিনে এরা আরএসএস এর হাতে, এই শুভেন্দু অধিকারীদের হাতে এই সরকার এরা তুলে দেবে। এই ব্যাপারে আগাম সতর্ক আপনাদের করতে চাই। এখনো যদি সময় আছে, সুতরাং এর বিরুদ্ধে লড়াই, আন্দোলন, সংগ্রাম সংগঠিত করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। সেই বিজেপি আর এই তৃণমূলের নেতারা এখানে মিটিং করে গেছে, অনেক কথা বলেছেন। আপনার দিদিকে প্রশ্ন করুন, পার্লামেন্টের লোকসভায় যখন ওয়াকফ সংশোধনী বিল পাস হলো, কেন তৃণমূলের 3 জন সাংসদ ভোট দিল না? রাজ্যসভায় যখন বিল পাস হলো, কখন তৃণমূলের কেন 2 জন সাংসদ ভোট দিল না? এই প্রশ্ন তো ইচ্ছা বাবুদেরকেই তো শুনতে হবে, উত্তর তো দিতে হবে। হিসাব আমরা সব বুঝে নেব। আর এই বিডিও অফিসে যে বিডিও একটা দালাল, মদখোর, মদ খেয়ে নাচে, ওর হিসাবটাও বুঝে নেব। আপনিও ভেতরে ভেতরে উস্কানি দিচ্ছেন। আইএসএফ আছে আমাদের, এটা যেহেতু অরাজনৈতিক মঞ্চ, পার্টির কথা বলার দরকার নেই। আমি শুধু এই কথাটা বলবো যে আমার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আছেন এবং আমরা আছি, এবং এখানে আমাদের যারা অন্যান্য গণ আন্দোলন নেতৃত্ব আছেন, এবং আমরা সামনের সারিতে থাকবো। নওশাদ সিদ্দিকী অধিনায়ক হিসেবে থাকবে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, আদানি আম্বানি নয়। এই লড়াই ভারতবর্ষের হিন্দু মুসলমানের ভারতবর্ষ, এই ঐক্যকে রক্ষা করতে হবে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী অনেক চেষ্টা করছেন এই আগুনটাকে নেভানোর জন্য।
আপনারা জানেন কলকাতার রাজপথে যখন পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে গেল, রাষ্ট্রপতি সই হয়ে গেল, পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়ে গেল, আইন প্রণয়ন করলো, হয়ে গেল, তারপরে যে আওয়াজটা আমরা শুনেছিলাম ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ডাক দিলেন যে এই কালা কানুন, এই সংশোধনী বিল আমরা মানব না যতক্ষণ না দিল্লির বিজেপি সরকার কৃষি বিলের মতো এই বিল যতক্ষণ না প্রত্যাহার করছে। এ লড়াই চলবে, এ লড়াই সংবিধান রক্ষার লড়াই, এ লড়াই আমার ভারতবর্ষের সম্প্রীতি রক্ষার লড়াই, এ লড়াই একটা ধর্মের মানুষের সংবিধান অধিকার রক্ষার শুধু লড়াই নয়। এই বিজেপি সরকার ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টে দিতে চাইছে, এই লড়াই আমাদের জারি রাখতে হবে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে গুলোগুলি করা যাবে না, দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। আর আমার দলের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমার সংখ্যালঘু ভাইদের তাদের ভিটে বাড়িতে হাত বাড়িয়েছে এই বিজেপি, আমরা ছেড়ে দেব না। এ লড়াই এগুলোগুলি রাস্তায় হবে, পাড়ায় পাড়ায় হবে, সংবিধানকে সামনে রেখেই হবে। এই কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুনিয়ে দিতে চাই। আমরা বলতে চাইছি 2011 সালের পর থেকে আপনি এই রাজ্যটাকে উত্তপ্ত করে রাখার চেষ্টা করেছেন। আপনি বলতে চাইছেন বারবার বিজেপিকে ভয় দেখাতে চাইছেন, সংখ্যালঘু মুসলমান ভাইদেরকে আপনি ভয় দেখাচ্ছেন যে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আজকে এই অরাজনৈতিক মঞ্চে একটা কথা বলতেই হয়, আপনারা জানেন আমি এখানকারই ছেলে, বারাসাত 1 নম্বর ব্লকে এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকি, আপনারা আমাকে চেনেন জানেন। এটুকু শুধু বলবো যে একবার 1992 সালের দিকে ফিরে যান। এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকে জানেন অনেকে জানেন না, আমরা তখন অনেকটা ছোট, 3-4 পড়ি আমরা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 1992 সাল ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের গরিমা, ভারতবর্ষের সংবিধানের ওপর এই অসভ্য বিজেপি আরএসএস সেদিন বাবরি মসজিদ ধ্বংস করলো উত্তরপ্রদেশে। আমরা তখন অনেকটা ছোট, 3-4 পড়ি। আমরা সেদিনকে দেখলাম ভারতবর্ষের আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো, আমরা দেখলাম উত্তরপ্রদেশ জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গায়, আমরা দেখছি গুজরাট জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গায়, বিহার জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গা, ঝাড়খণ্ড জ্বলছে, তামিলনাড়ু জ্বলছে, সারা ভারতবর্ষে আগুন জ্বলছে। আর আমরা তখন ছোট ছোট, তখন আমার মা এই কথাটা বলছি এই কারণেই সর্বত্র বলার চেষ্টা করছি। আমার দাদু তখন রেডিওতে বার্তা শুনছে যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি আমার রাজ্যের পুলিশকে বলে দিয়েছি যে দাঙ্গাবাজ কোনো দলের হয় না, সে কখনো সিপিএম হতে পারে না, বিজেপি হতে পারে না, দাঙ্গাবাজরা দাঙ্গাবাজি হয়। আমি আমার পুলিশ মন্ত্রীকে বলে দিয়েছি আমার পশ্চিম বাংলায় যদি দাঙ্গাবাজরা দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। সেদিনকে আমার মা অনেক ভয়ে ছিল, আমার বাবাকে বলছে তুমি ব্যবসা বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, কারণ সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গায় আগুন জ্বলছে। আমার মা আমার বাবাকে বলছে তাড়াতাড়ি বাচ্চাগুলোকে খাইয়ে ঘরের লাইট বন্ধ করে দিতে হবে, আমার পশ্চিম বাংলায় আবার হয়তো আগুন জ্বলবে, আমার পাড়ায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে। আমরা এতদিন যাদেরকে চাচা বলে এসেছি, যাদেরকে চাচি বলে এসেছি, আমাদের উপর হয়তো আক্রমণ করবে। আমার বাবা বলল তোমাকে চিন্তা করতে হবে না। আমার বাবা তখন পাশের একটা মুসলমান গ্রামে চলে গেলেন। সেদিনকে মসজিদ কমিটির যারা নেতা আছেন, মসজিদ কমিটির যারা মুয়াজ্জিম মৌলবীরা আছেন, তাদের সঙ্গে আমার বাবা কাকারা মিটিং করলেন। মিটিং করে আমার সিদ্ধান্ত নিয়ে বাবা রাত্রি 10টার সময় বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে আমার মাকে বলল সমস্ত লাইট জ্বালিয়ে দাও, আমাদের কোনো ভয় নেই। সেদিনকে আমার বাবা বলল কি আলোচনা করে আসলে? আমার বাবা তখন বলল
পাশের মুসলমান পাড়ায় আমার চাচার সঙ্গে, মুসলমান পাড়ায় আমার বোরখা পরা চাচির সঙ্গে মিটিং করে এসেছি, তোমাকেও রাত জাগতে হবে। আমার কাকিমা আমার ঠাকুমাকে বললো, কাকাদেরকে বললো, তোমাদেরকেও রাত জাগতে হবে। তখন ও পাড়ার আমার মুসলমান চাচা, টুপি পরা চাচা, বোরখা পরা চাচি, আমার কাকিমারা সেদিন রাত্রিবেলা হাতে হাত রেখে আমরা মসজিদ পাহারা দিয়েছি, আমরা মন্দির পাহারা দিয়েছি। এই বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে দিইনি। আর আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার নওশাদ সিদ্দিকী বলছে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এই কথাটা বলতে চাইছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে, তাহলে এই বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ তোমারও ছাড় নাই, বুঝে নেব। আপনার দুধেল গাইরাই বুঝে নেবে কত দম আছে। আমরা বলতে চাইছি, বিজেপিকে ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। এ লড়াই চোখে চোখ রেখে লড়াই, এ লড়াই রাস্তায় হবে, গণতন্ত্র রক্ষার লড়াই। কারণ এ লড়াই হিন্দু মুসলমানের নয়, এ লড়াই আমাদের সংবিধান বাঁচানোর লড়াই। আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়েছে, আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কাটতে এসেছে, কালকে মন্দিরের জমি কাটবে। এই পুঁজিপতি আদানি আম্বানিদের হাতকে শক্ত করতে চাইছে বিজেপি। আর তার দোসর তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। বোরখা পরে আপনি আর বিজেপিকে ভয় দেখিয়ে দুধেল গাইদের ভোট আপনি নিতে পারবেন না। আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি 2014 সালে বলেছিলেন, ঠিক স্পর্শকাতর জায়গাগুলো ঘা দিয়েছিলেন। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, 65% কৃষক আজকে কৃষির উপরে নির্ভরশীল। বলেছিল, আমি ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ লাগু করব। ওনার একটা রিপোর্টে বেরিয়েছে 1,30,00,000 কৃষক এই 10 বছরে 12টা রাজ্যের পরিসংখ্যান নেই। সেই 1,30,000 কৃষকের আজকে ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে। তাহলে আজকে কোন হিন্দু রাষ্ট্র করবে? সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতবর্ষের, 80% হিন্দু। তাহলে 1,30,000 ওনার রিপোর্টে বলছে মারা গেছে। 12টা রাজ্যের পরিসংখ্যান নেই, পশ্চিমবাংলার মরলেই বলে স্বামী স্ত্রীর গন্ডগোল। তাহলে 1,04,000 যে কৃষক ভারতবর্ষে গলায় দড়ি দিয়ে মরেছে, তারা মুসলমান, তারা হিন্দু ভাই, তারা হিন্দু কৃষক ভাই। জিনিসপত্রের দাম বাড়ছে, গোটা ভারতবর্ষ ধ্বংস করে দিচ্ছে। 2 কোটি বেকারের চাকরি দেবো, কৃষককে বাঁচাবো, জিনিসপত্রের দাম কমাবো, জিরো ব্যালেন্সে 15 লাখ টাকা করে দেব। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ওনারা ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপরে সাংঘাতিকভাবে আক্রমণ নামিয়ে এনেছে। কখনো জিহাদির নাম করে, কখনো লাভ জিহাদি, কখনো গোরক্ষক কমিটির নামে, কখনো উপাসনালয়ের নামে, কখনো নাগরিকত্বের নামে, কখনো ওয়াকফ সংশোধনী বিলের নামে, কখনো 3 তালাক নামে। সমস্ত 2014 সালের পরে গোটা ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমানদের কিভাবে আক্রমণ করা যায় সেই রাস্তায় বেছে নিয়েছে নরেন্দ্র মোদী। প্রতিবাদ হবে না? ওয়াকফ সম্পত্তি বলছে সরকারি যে সমস্ত সম্পত্তি রয়েছে লুট করে নেবে। এই যে দমদম বিমানবন্দর, ফোর্ট উইলিয়াম, আপনার যে ইডেনের খেলার মাঠ, সমস্ত কিছু রয়েছে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি হচ্ছে, ওয়াকফ মানে হচ্ছে আল্লাহর নামে উৎসর্গিত সম্পত্তি। দেবে নাকি? নরেন্দ্র মোদী আইন করবে, এই সম্পত্তি সব দখল হয়ে যাবে, পাবেন না আপনি। আমি বিস্তারিতের মধ্যে যাচ্ছেন না, বলবেন আজকে বেছে বেছে এই সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নামিয়েছে নরেন্দ্র মোদীর পরিচালিত এই বিজেপি সরকার। আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা পরিচালিত এই আরএসএস হিন্দু রাষ্ট্রের নাম করে কিন্তু হিন্দুদেরও ধ্বংস করছে। জিনিসপত্রের দাম বাড়লে তো মুসলমানদের দাম বাড়ছে না, কৃষক মরলে তো শুধু মুসলমান মরছে না। কিন্তু আপনাদের কাছে বলতে চাই,